নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলা গতকাল যা হলো, ডিএ মামলা আগামীকাল কি হবে, আমরা সেই নিয়ে চর্চায় রয়েছি। এবং আমরা গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক যিনি ভাস্কর ঘোষ, তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম। গতকাল আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে মামলাটা উঠেছিল এবং সেই সুপ্রিম কোর্টে মামলাটা ওঠার প্রেক্ষিতে দাঁড়িয়ে আবার রাজ্য সরকার চেষ্টা করেছিল পালাতে, কোনো না কোনোভাবে ডেটটাকে জুলাইয়ে নিয়ে যেতে। ডেসপারেশন। গত 32 মাসে 18 বার এই শয়তানির শরিক হয়েছে একটা সরকার। আর তার প্রেক্ষিতে দাঁড়িয়েই শেষ পর্যন্ত মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছেন যে রাজ্য সরকার পালাতে চাইছে। একটা সময় মহামান্য বিচারপতি করল তিনি বলেই দিলেন যে 50% দিয়ে তবে আদালতে আসুন। ভাবতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায়। এবং আগামীকাল সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে, কী রায় হবে জানি না। এসএলপিটা গ্রহণ হবে না এসএলপিটা রিজেক্টেড হবে। আমার নিজের একটা ধারণা আছে, আমি সেই ধারণা নিয়ে চর্চা করব না। আমি আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, যারা দাঁতে দাঁত চেপে দিল্লিতে পড়ে রয়েছেন, তারা গুরুকৃষ্ণ কুমারের মতো আইনজীবীদের সেখানে প্লেস করেছেন মামলায় লড়ার জন্য, এবং তারাও সেখানে উপস্থিত থাকছেন। আগামীকাল কি হতে পারে, কি সম্ভাবনা, এবং সুপ্রিম কোর্ট থেকে যে পালাতে দেবো না, সুপ্রিম কোর্টে যে তারিখের পর তারিখের কালচারে ঢুকে গেছে সেইখান থেকে বার করে নিয়ে আসবেন, সরাসরি প্রকাশ্যে বলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমি তাঁর বক্তব্যটাই আজকে এই মুহূর্তে আপনাদের শোনাবো। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার দাদা। বলছি, শেষ পর্যন্ত ডিএ মামলা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্টে গিয়ে দাঁড়ালো, যদিও আজকে শুনানি হয়নি, কিন্তু শুনানির প্রেক্ষিতে দাঁড়িয়ে জাস্টিস করল একটা কথা কিন্তু স্পষ্টত বলে দিয়েছেন যে শুক্রবার শুনানি হবে এবং মর্নিং এর দিকেই হবে, এই জাতীয় কথাও বলেছেন। আমি খেয়াল করলাম, আমি লাইভ স্ট্রিমিংটা শুনে বলছি। কি দেখলেন আপনি? তো আজকে সুপ্রিম কোর্টে একদম বিচারালয়ের ভেতরে ছিলেন, কি দেখলেন একটু বলবেন? প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিন থেকে পিছতে একটা শ্রেণীর কর্মচারীর কাছে মনে হচ্ছে বা পেনশনের কাছে মনে হচ্ছে আবার একটা ডেট পড়লো। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এই ডেট পড়াটাতে একদম হতাশ নই। যদি বলেন যে কেন, তাহলে বলবো যে আজকে মাননীয় বিচারপতি খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে পরের দিন রাজ্য সরকারের আইনজীবীদেরকে এখানে সশরীরে অথবা অনলাইনে উপস্থিত থাকতে হবে, অন্যথায় রায়ের কপি তাদের কাছে পৌঁছে যাবে। মারাত্মক কথা। একদমই, মানে এটা একদম ফোর্স করে শুনানি করানোর জন্য যা কিছু করার একজন জাজের, তিনি সেটাই করেছেন। এটাও সত্যি কথা যে অন্য একটা পার্ট ম্যাটারের মামলা ছিল, সেখানে আছেন প্রায় সুপ্রিম কোর্টের যত নামকরা আইনজীবী আছেন সবাই সেখানে আছেন, অভিষেক মনু সিংভিজিও আছেন, এটা অস্বীকার করার নয়। কিন্তু সেই মামলাটা শুনানি আজকে হয়নি, সেটা হয়েছে আগামীকালকে সেটা শুনানি আছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কোথাও গিয়ে আমরা একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য যেসব পেনশনাররা, মানে আমি আমার নিজের জায়গা থেকে, দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বলছি, ওইসব বয়োজ্যেষ্ঠ মানুষরা যারা এই রাজ্যের জনগণের সেবায় সরকারকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে তাদের জীবন, তাদের যৌবনটাকে দান করেছেন, আজকে বার্ধক্যে এসে এই সরকারের শয়তানির জন্য তাদের বকেয়াটা পাচ্ছেন না। কোথাও যেন উচ্চ আদালত তাদের দুর্দশার কথাটা, তাদের দুঃখের কথাটা যেন শুনতে পেয়েছে এবং মনে হচ্ছে যে তারা তাদের বিচারটা পাবেন। এই লড়াইটা যত না আমাদের কর্মচারীদের জন্য, তার থেকে অনেক বেশি করে আমরা লড়াইটা করছি পেনশনারদের জন্য, কারণ তাদের দুর্দশাটা সব থেকে বেশি। এই রাজ্যে কর্মচারীরা সব থেকে কম পেনশন পান, কম বেতন পান গোটা ভারতবর্ষের নিরিখে। সুতরাং আশা করি যে এটার সমাধান খুব দ্রুত হবে। আগামী শুক্রবারের জন্য আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রচেষ্টা চালাচ্ছি। আজকেও যেমন হয়েছে, আজকে সমস্ত পক্ষের আইনজীবীরা লড়াই করেছেন তাদের সাধ্য মতো। মানে সেটা সরকার চেষ্টা করেছিল যে এই মামলাটাকে, আমাদের হয়ে আজকে ছিলেন গুরুকৃষ্ণ কুমার, নচিকেতা যোশী, সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, ওনারা ছিলেন। সরকার আবার চেষ্টা করেছিল যে লম্বা ডেট নিয়ে যাতে করে এটাকে ছুটির পরে মানে করে দেওয়া যায়, আবার এটাকে প্রচেষ্টা করানো যায়, সেটা সফল হয়নি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জাজ মন্তব্য করেছেন যে আপনারা কেন 50% পে করে দিচ্ছেন না, তারপরে এটা আমি শুনানি করছি, আপনারা আগে 50% পে করে দিয়ে আসুন। যদিও যেটাকে লিখিত করার দরকার নেই, আমি মৌখিক এটা বলেছি যে আপনারা 50% বকেয়া মিটিয়ে দিন। অর্থাৎ এখানে তার মনোভাবের প্রকাশ হয়েছে, এটা বলতেই পারি আমরা। মানে এটার জন্য মাননীয় বিচারপতি থেকে কোনো পক্ষপাতিত্বের প্রয়োজন নেই।
আমরা শুধু একটাই আবেদন দীর্ঘদিন থেকে করে আসছি, সেটাই তো বলে, হ্যাঁ, ল পয়েন্টের ভিত্তিতে এই মামলার বিচার হোক এবং এই মামলাটা দ্রুত শুনানি হোক, এটুকুই শুধু আমাদের চাওয়া। আশা করি সেই কথাটা এবার হয়েছে। একটা দিন পরে, আগামীকালকে বাদ দিয়ে পরশুদিন এটা শুনানি। আপনি তো দিল্লিতে রয়েছেন, আপনি দিল্লিতে থেকে যাচ্ছেন? হ্যাঁ, আমি দিল্লিতেই আছি এবং এখানে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আরেকটা কথা রাজ্য সরকারের কাছে জানতে চাই। সরকারি টাকা মানে সেটা কিন্তু ট্যাক্স পেয়ারদের পয়সা, ঠিক। তার মধ্যে আমার যে ট্যাক্স দিই সেই টাকাও আছে, ঠিক। কর্মচারী পেনশনারদেরকে অধিকার থেকে বঞ্চিত করার জন্য 17 বার মামলা পিছিয়েছে রাজ্য সরকার, তার আইনজীবীদেরকে দিয়ে পিছনে করিয়েছে। তাদের জন্য কত টাকা খরচা করেছে এই রাজ্য সরকার, সেই অডিট রিপোর্ট তারা প্রকাশ করুক। এর আমরা চাই মানুষ জানুক যে তাদের পয়সা কিভাবে জলের মতো করে নষ্ট করা হচ্ছে। আপনাকে ভাস্করবাবু এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো এই রহস্য অনুসন্ধান করার জন্য নিরন্তর কাজ করি। তার একটা অঙ্গ হিসেবে মানে আমি খুঁজে পেয়েছি, নবান্ন সূত্র ধরেই খুঁজে পেয়েছি, যেখানে দাঁড়িয়ে প্রায় 1 কোটি টাকার বিল একজন আইনজীবী রেজ করছেন এবং তার ভিত্তিতে তাকে 93 লক্ষ টাকা দেওয়া হচ্ছে টিডিএস কেটে। এবং ঘটনাচক্রে আপনার রেফারেন্সের জন্য বলি এবং আমাদের দর্শকদের জন্য বলি, সে বিলের প্রতিলিপি আমার হাতে আছে। ইফ আই এম চ্যালেঞ্জ ইন দ্য কোর্ট, আমি কোর্টে সেটাও দিতে পারি। 93 লক্ষ টাকা একটি বিলে দেওয়া হচ্ছে, যে বিলের মধ্যে আবার একটি ডেটে ডিএ মামলার শুনানি ছিল। বুঝতে পারছেন? আপনার প্রশ্নের উত্তর এখানে তো বেরিয়ে আসছে, তাই না? 93 লক্ষ টাকা একটি বিলে, একদিনের একটি বিলে। তাতে অবশ্য তিনটে ডেট ছিল, কিন্তু মানে 3টে কেস ছিল, তার মধ্যে একটা হচ্ছে ডিএ মামলা, তাকে পেমেন্ট করা হয়েছে। আপনি প্রশ্ন করছেন না, এটা রাজ্য সরকারের সমস্ত কর্মচারী জানা দরকার কিভাবে আইনজীবীদের জন্য কত কোটি টাকা খরচা করেন এরা। আমার মনে হয় যে এটা যদি আজ পর্যন্ত ধরেন তাহলে এই পরিমাণটা গিয়ে অন্তত 4 থেকে 4.5 কোটিতে গিয়ে দাঁড়াবে। 4-4.5 কোটি কি বলছেন আপনি? ডিএ মামলা 7 বছর ধরে লড়ছে হারছে। না, আমি 7 বছরেরটা বলছি না, আমি শুধু সুপ্রিম কোর্টের কথা বলছি। সুপ্রিম কোর্টে মানে কয়েকশো কোটি টাকায় টোটাল হিসেবটা কি হয়তো দাঁড়াবে, যেটাতে অনেক সিনিয়র সিটিজেনদের আপনার মিটিয়ে দেওয়া যেত এতদিনে তাদের। আমার এই জায়গাটাই আমি বারবার খুব শেয়ার করি, সেটা হচ্ছে যারা রিটায়ার করে গেছেন, যারা কতদিন বাঁচবেন আমরা কেউ জানি না, সেই মানুষগুলোকে কেন এইভাবে প্রতারণা, কিসের জন্য প্রতারণা? তারা তো অনেকে চলেও গেছেন, অনেকে ডিএটা পেলেন না। আমি এমন অভিজ্ঞতাও জানি, আমাকে ফোন করতেন নিয়মিত ভদ্রলোক, তারপর আমি ফোন পাই না, অন্য সূত্রে খবর পেলাম সেই ভদ্রলোক প্রয়াত হয়েছেন, ডিএ নিয়েই খবর নিতেন। কিছু কি হবে সন্ময়বাবু প্রশ্ন করতেন, সেই ভদ্রলোককে আর উত্তর দিতে পারি না, কারণ তার ফোনটা এখন বেজে যায়, তাকে আর পাই না। পরবর্তীকালে খবর পেয়েছি যে তিনি প্রয়াত হয়েছেন। অর্থাৎ ডিএর অপেক্ষায় থেকে সিনিয়র সিটিজেনরা কত মানুষ প্রয়াত হয়েছেন এই সরকার বুঝলো না। আর আজকেও দাঁড়িয়ে এই শয়তানি, এই ছ্যাবলামি, বদমাইশি, মানে আমি বলছি যারা সরকারি কর্মচারীরা এই সরকারের সমর্থক, তারাও বুঝুন, তাঁদেরও বোঝা দরকার যে তাঁদের হকের টাকা নিয়ে একটা সরকার কোন অসভ্যতা করছে। লড়াই জারি রাখুন ভাস্করবাবু। একদম। মানে এবং সবার শেষে বলি যে এই সরকারের পালানোর জায়গা আর নেই। বিগত 2.5 বছর ধরেই আমরা আগে দেখেছেন যে কর্মচারীদেরকে কুকুর বিড়ালের সাথে তুলনা করা হয়েছে, এখন সেই সব কথা বন্ধ হয়েছে আমাদের আন্দোলনের চাপে। কোনো দিক থেকেই আর পালাতে দেওয়া হবে না। আমার ভাস্করবাবু আপনার কাছে একটা অনুরোধ, আমি দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চ একমাত্র প্রতিষ্ঠান যারা একসঙ্গে ডিএর পাশাপাশি আরো দুটো দাবিতে লড়েন। একটা হচ্ছে কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করা, আর 2 হচ্ছে ভ্যাকেন্ট পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা। এইটার জন্য লড়াইটাও কিন্তু জারি রাখুন। ডিএ মামলা যদি আশাপ্রদ কিছু হয়ও, তারপরেও কিন্তু এই লড়াইটা জারি রাখতে হবে পশ্চিমবঙ্গে, যেটা খুব জরুরি। তো ওটা তো আমাদের বড় লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের মানে অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াই জারি থাকবে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।